নমস্কার বন্ধুগণ, আমি হলাম পিকু এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্যে সত্যজিৎ রায়ের লেখা কাকতাড়ুয়া। আজকের গল্পটি আমরা নিয়েছি 12 ভূতের গপ্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে মৃগাঙ্ক বাবু এবং অভিরাম। গল্প পাঠে গল্পের সূত্রধর এবং অন্যান্য চরিত্রে আমি পিকু। শুরু হচ্ছে কাকতাড়ুয়া দ্বিতীয় পর্ব। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে। তারই মাঝে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খারাপ বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছাড়ানো হাটের মতন দুদিকে বেরিয়ে আছে। এই হাট দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আষ্টিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো, আর তার ওপরে সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডাবা ডাবা চোখ মুখ। আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতটাই কম? কুকুর তো ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাকচড়ুই কি তাহলে সেই গন্ধ পায় না? মেঘের মধ্যে দিয়ে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো রয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করলেও মনে করতে পারলেন না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছিলেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটা নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণীই নেই, মৃগাঙ্কবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন 4:20, সঙ্গে ফ্ল্যাক্সে চা রয়েছে, সেটাই সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্ল্যাক্স খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একেবারে দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তাল গাছটায় মাথার কাছে এসেছে, আর মিনিট 5-এই অস্ত যাবে। আর একটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল, সেই দিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া। কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে অদৃশ্যে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতকগুলি জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্পন অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি?
হাত দুটো কি নিচের দিকে নেবে আসছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাঁশটার পাশে কি আর একটা বাঁশ দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথায় হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আর একটা ধরাতেই হলো। তিনি এই টেপান্টোরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে কি ভুল দেখছেন? কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়ার দিকে গেল। কোনো সন্দেহই নেই সেটা জায়গা বদল করছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে আসছে। আসছে না, আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দুপায়ে চলা। হাঁড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটে শার্ট, আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, বাবু। মৃগাঙ্কবাবুর সামান্য শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলাটার চেনা। এই হলো তাদের এককালের চাকর অবিরামের গলা। এই দিকেই তো ছিল অবিরামের দেশ। একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন মৃগাঙ্কবাবু। অবিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গাঁয়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্কবাবু চরম ভয়ে পেছোটে পেছোটে গাড়ির সঙ্গে সিঁটিয়ে দাঁড়ালেন। অবিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্ন করলেন, তুমি অভিরাম না? একদিন পরও আপনি আমাকে চিনেছেন বাবু? মানুষেরই মতন দেখছেন অবিরামকে, তাই বোধহয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন বাবু? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অবিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরানো চাকর। শেষে একদিন অবিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অবিরামের। অবিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অবিরামই চোর। ফলে অবিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অবিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন এক ব্যামো হয়, উদুরি। টাকা পয়সা নেই, না ওষুধ, না পত্তি। সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়। সে নিজে কিছুদিন পরে,
তারপর সেটা ছিঁড়ে যায়, তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়, আর আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটপট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচের পিছন দিকে একটু খোঁজ করবেন। সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে আজ 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধে নেমেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, এত কাল পরে আমি নিশ্চিন্ত হলাম বাবু। আজ তাহলে আমি আসি। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। বাবু, বাবু, এই যে এই তেল এনেছি। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাটতে ফাটতে কলম হাতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না। শেষ হলো কাকতাড়ুয়া দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই গল্পটি। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।